আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ভ্রমণ গল্পের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বটি সমুদ্রপ্রেমীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে যাচ্ছে। সমুদ্রপ্রেমীদের জন্য একটি অসাধারণ ভ্রমণ গন্তব্য হল শ্রীলঙ্কা। এই দ্বীপরাষ্ট্রটির চারপাশে বিস্তৃত সাদাবালির সৈকত, নীল জলরাশি এবং প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রপ্রেমীদের মনোমুগ্ধ করবে। শ্রীলঙ্কার সমুদ্র সৈকতগুলো শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য নয়, বরং এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসও করা যায়। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়াও, ভেরি গুড মর্নিং ফ্রম মিরিসা। এখন হচ্ছে সকাল 6টা বাজে। দেখেন হোটেলের বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি ব্র্যান্ড নিউ একটি ব্লগ। শ্রীলঙ্কাতে ভ্রমণের আজকে আমাদের চতুর্থ দিন। আমি এখন অবস্থান করতেছি শ্রীলঙ্কার সবচাইতে সুন্দর সামুদ্রিক যেই প্লেস, সেটা হচ্ছে মিরিসা। এই মিরিসা থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই শ্রীলঙ্কার মিরিসাতে আমরা আজকে ডে ট্যুর দিব, কয়েকটা জায়গা এক্সপ্লোর করব এবং সর্বশেষ এই মিরিসা থেকে আমরা কিভাবে কলম্বো রিচ করব, কোন জায়গায় কত খরচ হয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। এমন সুন্দর একটা পরিবেশে বসে ব্রেকফাস্ট করতেছি, আলহামদুলিল্লাহ। দেখেন পাশে সমুদ্র, ঠিক এই পাশে বসেই আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে বসে ব্রেকফাস্ট করতেছি। আর আমাদের আজকে যে ব্রেকফাস্টের মেনু আছে একটু শেয়ার করি। এটা হচ্ছে জাস্ট এগ অমলেট। এখানে জাস্ট 3টা ডিম দেওয়া আছে, পাশাপাশি এখানে কিছু ভেজিটেবল আছে। এখানে আমি যা চিনতে পারতেছি, এটা হচ্ছে টমেটো, আর বাকিগুলা বুঝতেছি না কী দেওয়া আছে, আর অনিয়ন দেওয়া আছে, আর উপরে হচ্ছে অ্যাভোকাডো, আর 2টা ব্রেড দেওয়া আছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সাথে হচ্ছে একটা জুস, আর পরে হচ্ছে আমাদেরকে কফি প্রোভাইড করবে তারা। তাহলে চলুন খাওয়া শুরু করি ব্রেকফাস্ট। বিসমিল্লাহ। ভিউয়ার্স, আমার পেছনে যেই পাথরটি দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে একটা দর্শনীয় স্থান। এটা আমাদের হোটেলের ঠিক সামনেই পড়েছে। এই জায়গাটার নাম হচ্ছে পিকক রক। মানে এই শেপটা, এই পাথরের শেপটা হচ্ছে ময়ূরের মতো দেখতে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে পিকক রক। এটা যখন সমুদ্রে জোয়ার থাকে তখন এটাতে যাওয়া যায় না, যখন ভাটা থাকে তখন এদিক দিয়ে যাওয়া যায়। তো অনেকেই এখানে গিয়ে ছবি তোলে, উপর থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় চারপাশের। আপনারা আসলে এখানে যেতে পারেন। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, শ্রীলঙ্কা ভ্রমণের, বিশেষ করে মিরিসাতে ভ্রমণের বা সামুদ্রিক অ্যাক্টিভিটিস করার সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। আর এখন যে ওয়েদার বর্তমানে চলতেছে, এই ওয়েদারটা হচ্ছে শ্রীলঙ্কার এই মিরিসাতে ভ্রমণের জন্য একটু শেকি ওয়েদার। মানে কখন যে হঠাৎ করে বৃষ্টি আসে, কখন যে ঝড় আসে, এটা বলা যায় না। দেখেন সমুদ্র খুবই উত্তাল, যার কারণে সামুদ্রিক কোনো অ্যাক্টিভিটিস এখানে করা যাচ্ছে না এবং ট্যুরিস্টদের সংখ্যা মোটামুটি তুলনামূলকভাবে অনেক কম। আমি আজকে আমাদের ভ্রমণ গন্তব্যের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি। আর এই জায়গাটা মিরিসার মধ্যে সবচাইতে বিখ্যাত একটি জায়গা। এটাকে বলে হচ্ছে কোকোনাট মাউন্টেন। এখানে সারি সারি নারকেল গাছ পাওয়া যায়। এখন অনেকগুলা গাছের মানে যে অগ্রভাগ আছে, আগা আছে, সেই জায়গাটা ওটা নষ্ট হয়ে গেছে, যার কারণে সৌন্দর্যটা একটু কম আছে। তবে এই জায়গাটা খুবই বিখ্যাত, আপনারা আসলে অবশ্যই এই জায়গায় এক্সপ্লোর করবেন। এবং এই জায়গা থেকে সবচাইতে যে জিনিসটা সুন্দর লাগে, যে সি ভিউটা, যে মিরিসার যে বিচটা আছে, এই বিচের যে সুন্দর একটা ভিউ এবং সুন্দর এই যে যে পানির কালার আছে, ব্লু কালারের ওয়াটার, এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে এখান থেকে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এখন লোকাল টাইম হচ্ছে 11টার মতো বাজে। আমরা আমাদের মেরিসার হোটেল থেকে চেক আউট করেছি। এখন যাচ্ছি সাইট সিইং করতে করতে কলম্বোর দিকে যাব, মূল গন্তব্য আমাদের। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, মেরিসা বিচ থেকে আমরা আমাদের যে সেকেন্ড ডেস্টিনেশন আছে গালে ফোর্ট, এই গালে ফোর্ট এবং মেরিসার হোটেলের বা মেরিসার যে বিচ আছে মধ্যবর্তী একটি জায়গা আছে, নাম হচ্ছে ওয়ালিগামা। এই ওয়ালিগামা বিচটি হচ্ছে মূলত সার্ফিংয়ের জন্য বিখ্যাত, আরও বিচ অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। আপনারা যারা মেরিসাতে অন্তত 2 দিনের জন্য সময় নিয়ে আসবেন, অবশ্যই অবশ্যই এই প্লেসগুলো ভিজিট করবেন। আর বরাবরের মতোই আমাদের গাইড করতেছে মিস্টার তিসারা এবং আমার ট্যুরমেট 3 জন আছেন।
আজকের দিনের জন্য আমরা তিশারার সাথে যে সাইট সিইং করতে করতে যে কলম্বোতে যাব, এটার জন্য হচ্ছে তাকে আমরা 18,000 রুপি দিব। তো যাচ্ছি, আমাদের সাথেই থাকেন, আমরা সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। Enter into main goal area. এই জায়গাটা হচ্ছে গলফ ফোর্টের এরিয়া, মানে যেটা মধ্যে। সো ভিউয়ার্স, এখন হচ্ছে লোকাল টাইম প্রায় 12:30টার মতো বাজে। আমরা আমাদের আজকে ডে ট্যুরের সেকেন্ড প্লেসে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে গাল ফোর্ট, বা লোকালি এটাকে বলা হচ্ছে গাল ফেস। এটা হচ্ছে পর্তুগিজদের আমলে, মানে যেটা হচ্ছে ব্রিটিশ শাসন আমলের পূর্বে এই জায়গাটি পর্তুগিজরা তৈরি করছিল। পর্তুগিজরা যখন এখানে প্রথম থাকা শুরু করে, তারা জেনে এসেছিল যে এখানে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে মানে মশলা উৎপাদিত হয়। তখন থেকেই তারা এখানে মশলা ব্যবসা বা এইসব কার্যকলাপের জন্যই তারা এখানে একটা ঘাঁটি তৈরি করে। এবং আপনারা দেখেন এই যে এখানে পেছনে যে একটা কামান দেখতে পাচ্ছেন, এই ফোর্ট থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য তারা এই ধরনের কামান ইউজ করতো। আর এই জায়গাটি সম্পূর্ণ হচ্ছে তাদের পর্তুগিজদের আমলে তৈরি করা, এবং চারপাশের যে সামুদ্রিক সুন্দর ভিউ আছে এই ভিউ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে তাদের স্থানীয় এখন রানিং একটা কোর্ট আছে, মানে এটা গভর্নমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত, এখনও পর্যন্ত খুবই সুরক্ষিত আছে এবং সুন্দরভাবে। দেখেন, সেই প্রায় 350 বছর পূর্বে এই জিনিসটা তৈরি করছিল, কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা এত সুন্দর বা সুরক্ষিত আছে, এটাই সবচেয়ে মজার বিষয়। এই সামনে একটা লাইট হাউস আছে, এখান থেকে হচ্ছে মূলত সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য সিগন্যাল দেয়া হতো। মানে তৎকালীন সময়ে এই এখন বর্তমানকার যে নেভিগেশনের ব্যাপার আছে সেটা ছিল না, তখন হচ্ছে এই ধরনের লাইট হাউসগুলো ইউজ করা হতো সিগন্যালের জন্য। এখানে উপরে লাইট জ্বলে থাকতো, এই লাইটের মাধ্যমে দূরের থেকে নাবিকরা জাহাজ চলাচলের সুবিধা পেত। এখানে দেখেন সাপ নিয়ে ছবি তুলতে পারবেন। হাউ মাচ ফর দ্য ফটো? 500 রুপি। ওকে, 500 রুপি দিয়ে আপনারা এই সাপ দিয়ে ছবি তুলতে পারবেন। এখানে একটা মসজিদ আছে, মসজিদের ঠিক এই পাশে কর্নার হচ্ছে লাইট হাউসটা। এই লাইট হাউসের ঠিক এই পাশের জায়গাটা বা এই সি ভিউটা অনেক সুন্দর। এদিক দিয়ে অনেক বড় বড় বোল্ডার আছে ঠিক বিচের পাশে। আমার পেছনে হচ্ছে এই ফোর্টের টোটাল এরিয়াটা, যদিও ক্যামেরায় পুরোটা আসতেছে না। আপনারা এই জায়গাটা এক্সপ্লোর করতে গেলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। আর যেই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই ফোর্ট এরিয়ার মধ্যে সবচেয়ে উঁচু একটা জায়গা। মূলত এই জায়গাটা তৎকালীন সময়ে পর্তুগিজদের আমলে তাদের অন্যান্য জাহাজের মাধ্যমে তাদের যদি কেউ ক্ষতি করতে আসে, তারা এই জায়গা থেকে পর্যবেক্ষণ করতো। মানে এটাকে আপনারা ওয়াচ টাওয়ার হিসেবে বলতে পারেন। টাওয়ার না, অ্যাকচুয়ালি এটা একটা উঁচু জায়গা। এই উঁচু জায়গার থেকে মূলত পর্যবেক্ষণ করত। আর এখানে এখন বর্তমানে হচ্ছে এই জায়গাটা ব্যবহার করা হয়, দর্শনার্থীরা আসে, দেখে, পুরো জায়গাটা এক্সপ্লোর করে। এবং এখানে এই শ্রীলঙ্কান স্থানীয় কিছু জাম্পার আছে যারা এই উঁচু জায়গা থেকে তারা জাম্প দিয়ে থাকে এই সমুদ্রে। তারা বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন মিডিয়াতে তাদেরকে দেখানো হয়। এই জিনিসটাই এখানে লেখা আছে, আপনারা অবশ্যই আসলে যদি সুযোগ হয় ব্যাটে বলে মিলে তাদেরকে দেখতে পাবেন। সো ভিউয়ার্স, এখন লোকাল টাইম হচ্ছে 2টার মতো বাজে। আমরা যে প্লেসটিতে এখন অবস্থান করতেছি এই জায়গাটার নাম হচ্ছে হিক্কাডুয়া। হিক্কাডুয়া হচ্ছে একটা সিটি, আর এখানে আসলে আপনারা বিশেষ করে সামুদ্রিক ভাইবটা সবচেয়ে বেশি পাবেন এবং সামুদ্রিক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। এই যে এই ধরনের অনেক শপ আছে, বিশেষ করে এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি, তারা আপনাদেরকে প্যাকেজ ট্যুরে ঘুরিয়ে নিয়ে আসবে। দেখেন এখানে অনেক ধরনের প্যাকেজগুলা দেয়া আছে। তারপরে যে সার্ফিং, বোটিং, ডাইভিং সব কিছু আছে এখানে। এই দেখেন, এই হচ্ছে হিক্কাডুয়া যে বিচ এরিয়া। বিচটা অনেক পরিষ্কার, আমি ঠিক একটা কর্নার থেকে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল বিচ এরিয়া। আর পানি এখন মানে শেকি ওয়েদারটা তেমন একটা ভালো না, যার কারণে মানুষ তেমন একটা বেশি নামতেছে না। কারণ হচ্ছে সকালে বৃষ্টি হয়েছিল, আর দেখেন সমুদ্রের পানির যেই স্রোত প্রবাহিত হচ্ছে, এটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে এই সময়টাতে আসলে যে সমুদ্রে যে কালারটা আছে, কালারটা ভালো লাগে না। এটা হচ্ছে হিক্কাডুয়া যেই সিটি আছে, সিটির গল এরিয়া, মানে গল রোড বলে এটাকে। এই রোডটা হচ্ছে গল রোড। আমরা আমাদের গাড়ি এখানে পার্ক করে রেখেছি। এখানে পার্ক করার পরে এখানে রোড সাইডে আপনারা অনেক ধরনের স্ট্রিট ফুড খেতে পারবেন, আর দুই পাশেই রেস্টুরেন্ট আছে অনেক। আমি এখন হিক্কাডুয়ার যে বিচ এরিয়া আছে, বিচ এরিয়াতে চলে আসছি। তুলনামূলকভাবে মিরিসার থেকে হিক্কাডুয়ার যে বিচ আছে, বিচ এরিয়াটা অনেক পরিষ্কার, দেখেন খুবই পরিষ্কার। আর দুই পাশে বিচ অ্যাক্টিভিটিস করার জন্য
সব ব্যবস্থা আছে, বিশেষ করে স্নোরকেলিং, তারপর হচ্ছে সার্ফিং, তারপর স্কাই ডাইভিং, সব ধরনের ব্যবস্থা এখানে আপনারা পাবেন। ইয়া বাংলাদেশ, একজন জিজ্ঞেস করতেছে আমি বাংলাদেশ থেকে আসছি কিনা। আর বিচে অনেক মানুষ গোসল করতেছে, তা আমাদের যেহেতু সময় কম আমরা এখন গোসল করব না। হাউ মাচ প্রাইস? প্রাইস 200 রুপি। 200 রুপি, 250। একটা ডাবের দাম হচ্ছে 250 রুপি। জাস্ট জিজ্ঞেস করলাম। এই ডাবের কালার একটু ভিন্ন, এটা হচ্ছে গ্রিন কালারের, এটা হচ্ছে অরেঞ্জ কালার, যেটা আমরা অলরেডি শ্রীলঙ্কাতে খেয়েছি। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এখন লোকাল টাইম হচ্ছে 4টা বাজে। আমরা প্রায় অনেকক্ষণ ধরে, প্রায় অ্যারাউন্ড 1.5 ঘন্টা হবে, মানে রোড সাইডে খাবারের দোকান খুঁজতেছিলাম লাঞ্চ করার জন্য। আনফর্চুনেটলি মানে কয়েকটাতে থামছিও, থামার পরে দেখলাম যে এখানে ফুড শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে প্লেস ভালো না, খাবার ভালো না। এই চেক করতে 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 ফাইনালি হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে চলে আসছি। এখানে এসে মানে তেমন কিছু আমাদের সাথে ম্যাচ করতেছে না, জাস্ট ফ্রাইড রাইস নিছি। এই ফ্রাইড রাইসটা হচ্ছে এখানে 1600 রুপি, যেটা বাংলা টাকায় 620 টাকা প্রায়। মজা না। সো ভিউয়ার্স, লাঞ্চ করার পরে আমরা আমাদের আজকের দিনের পঞ্চম ভিজিটিং প্লেসে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে বেনতোতা বিচ। শ্রীলঙ্কাতে যে জিনিসটা দেখলাম যে আমরা বিশেষ করে আজকে যে জায়গাগুলো এক্সপ্লোর করতেছি, এখানে অনেকগুলো বিচ পেয়েছি, যে বিচগুলো হচ্ছে ওই সিটির নামেই। আর কিছু কিছু জায়গায় এই জিনিসটা চেঞ্জ থাকে, সবগুলো জায়গায় একরকম না। বাট মোস্ট অফ দ্য প্লেসে যেই সিটির নাম থাকে সেই সিটির নামেই হচ্ছে বিচের নাম থাকে। মানে এদিকে যা দেখলাম, এই বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু এই সাইডের ভিউগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না, বিকজ এদিকে হচ্ছে সবগুলো হচ্ছে হোটেল, প্রচুর হোটেল আছে এই সিরিয়ালে। তবে আপনারা যদি ভালো একটু ভিউ দেখতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে ওই সামনের সাইডে, ওদিকেও মানে হোটেল আছে। মানে হোটেল আর রেস্টুরেন্ট মিলেই হচ্ছে এই বিচের পাশে বেশি, ওই সাইডটা বেশি ক্রাউড মনে হচ্ছে, আর এই সাইডটাতে তেমন ক্রাউড নাই। তবে ভাল লাগতেছে একটা জিনিসে, যে বিচটা খুবই পরিষ্কার। দেখেন, খুবই পরিষ্কার। মানে এখানে তাদের যে মেনটেনেন্স আছে, মেনটেনেন্সটা অনেক ভালো, তারা প্রত্যেকটা জায়গা খুব সুন্দর মেনটেন করে। A few moments later. ওয়েলকাম টু কলম্বো। আলহামদুলিল্লাহ ফাইনালি কলম্বো এসে রিচ করেছি। আর পথে আস্তে আস্তে বৃষ্টি ছিল, সব কিছু মিলে কলম্বোতে এসে মাত্র পৌঁছাইছি। আর এটা হচ্ছে আমাদের আজকে থাকার হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য স্টুয়ার্ট। এই হোটেলে আমরা আজকে থাকবো। তাহলে চলুন আপনাদেরকে একটা হোটেলের ট্যুর দিয়ে আসি। হোটেলে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। শ্রীলঙ্কাতে যতগুলো হোটেলে থাকছে, মানে এই প্রথম মানে একটা হোটেলে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তাদের রিসেপশন এরিয়া। হোটেল ট্যুরটা শুরু হচ্ছে ঠিক লবি এরিয়া থেকে। আমার ট্যুরমেটরা সব লবি এরিয়াতে বসে আছে, খুবই সুন্দর একটা লবি এরিয়া। দেন চলে যাচ্ছে ঠিক আমার রুমের দিকে। এটা হচ্ছে 10 নম্বর রুম। প্রথমে ঢুকতেই ডান দিকে হচ্ছে খুব বড় একটা ওয়াশরুম আছে, এখানে অনেক বিগ সাইজ। লেফট সাইডে হচ্ছে বেসিন এবং হচ্ছে বড় একটা মিরর আছে। তারপর হচ্ছে একটা হেয়ার ড্রায়ার, আর এখানে একটা সোপ দেখা যাচ্ছে। পাশেই খুব নিট অ্যান্ড ক্লিন একটা হাই কমোড আছে। তারপর হচ্ছে এখানে ওয়েট মাপার মেশিন আছে, একটা বিন আছে। দেন এখানে গোসল করার যে প্লেসটা সেটা আছে, এবং টাওয়েল আছে ভিতরে। ওয়াশরুমের থেকে বের হয়ে ঠিক হাতের বাঁ দিকে হচ্ছে এখানে একটা বড় বিগ সাইজের আলমিরা আছে। আলমিরার মধ্যে হচ্ছে আপনারা কী পাবেন, আয়রন পাবেন, তারপরে হ্যাঙ্গার, মানে এখানে জামা কাপড় রাখতে পারবেন। এই যে দেখেন 3 পার্টের হচ্ছে আলমিরাটা। দেন আমরা চলে যাচ্ছি এবার রুমের দিকে। রুমে ঢুকলেই ঠিক এই কর্নার থেকে একটা ভিউ দেখাচ্ছি। এখানে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। ডান পাশে হচ্ছে একটা বড় মিরর আছে।
তারপর হচ্ছে বেডের পাশে হচ্ছে বড় একটা পেইন্টিং। দেন এই পাশে একটা বড় টেবিল আছে, একটা চেয়ার আছে যেখানে আপনারা অফিসিয়াল কাজ টাজ করতে পারবেন, একটা টিভি আছে। দেন এখানে বিন আছে এবং কমপ্লিমেন্টারি কফি, তারপর হচ্ছে পানি, আর হচ্ছে কফি মেকার সব কিছু আছে। দেন বেডের পাশে একটা টেবিল ল্যাম্প আছে, এখানে একটা ছোট টেবিল আছে এবং চেয়ার আছে। এখানে বাঁ পাশে হচ্ছে আবার ছোট্ট একটা আলমিরা আছে এবং উপরে হচ্ছে একটা লকার আছে, আপনারা আপনাদের মানে প্রয়োজনীয় জিনিস এখানে লকারে রাখতে পারবেন। আর এই ছোট্ট আলমিরার মধ্যে হচ্ছে ছোট্ট একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে কিছুই নাই। দেন নিচে হচ্ছে ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো আছে। এই পাশে হচ্ছে আরেকটা টেবিল আছে যেখানে আমরা লাগেজ রাখছি আপাতত। আর এই পাশে যে কার্টেন আছে, এই কার্টেন খুললেই এখানে রোড ভিউ পাবেন, যেখান থেকে রোড সাইড ভিউ পাওয়া যাবে। এই গ্লাস খুলে, এখন যেহেতু রাত্রে তাই খুলতেছি না। সো আপনাদের এই সুন্দর হোটেলের রুম সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। এটা ডলারে পড়েছে আমাদের $56, আর শ্রীলঙ্কান যে কারেন্সি আছে শ্রীলঙ্কান কারেন্সিতে পড়ছে এটা প্রায় 17,000 রুপি। আর বাংলা টাকায় যদি বলি তাহলে 6,500 টাকা। তো এই হোটেলটা মোটামুটি খুবই ভালো লাগছে। আপনারা যদি কেউ এই কলম্বোতে আসেন তাহলে এই হোটেলটা আপনারা একদিন বা 2 দিন থাকতে পারেন। আমার কাছে ভালো লাগছে, আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, এখন হচ্ছে প্রায় 10:45টার মতো বাজে। কলম্বোর সিটি আমরা একটু রোমিং করতেছি। মূলত আমরা কলম্বোতে এখন ডিনার করব, একটা রেস্টুরেন্ট খুঁজতেছি। এই রেস্টুরেন্ট এরিয়া খোঁজার জন্যই নামছি আর কি গাড়িতে। সো ভিউয়ার্স, এখন হচ্ছে রাত 10:30টার মতো বাজে। আমরা কলম্বোতে একটা রেস্টুরেন্টে খাইতে আসছি। এই রেস্টুরেন্টের নাম কি যেন? কালচার কলম্বো। রেস্টুরেন্টের নাম হচ্ছে কালচার কলম্বো। এটা বিল্ডিংটা হচ্ছে অনেক পুরাতন কিন্তু ডেকোরেট করা খুব সুন্দরভাবে। আর এখানে এসে আমরা যেই মেনুগুলো নিছি আজকে, এটা হচ্ছে টুনা ফিশ। এই যে টুনা ফিশ, এটার প্রাইস হচ্ছে 2,000 রুপি। টুনা ফিশটা আসলে কি তারা শ্রীলঙ্কান স্টাইলে রান্না করছে। আর এটা হচ্ছে মাটনটাও শ্রীলঙ্কান স্টাইলে রান্না করা, এটার প্রাইস হচ্ছে 3,000 রুপি। দেন এটা হচ্ছে নাম হচ্ছে কোকোনাট স্যাম্বল। এটা হচ্ছে জাস্ট একটা সালাড টাইপের তৈরি করছে ওরা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো খাবার স্টার্ট করতেছি ফার্স্টে এই যে কোকোনাট সিম্বলটা দিয়ে। সো ভিউয়ার্স, এখন হচ্ছে প্রায় 11:15টার মতো বাজে। আমরা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর পাশাপাশি আপনাদের এই কলম্বো শহরটা একটু রোমিং করে দেখাচ্ছি। কলম্বো শহর প্রায় রাত 10টার দিকে অনেকটা নীরব হয়ে যায়। এখানে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মতো অনেক গভীর রাত খোলা থাকে না। শুধুমাত্র কয়েকটা ফার্মাসি দেখছি, ফার্মাসিগুলো একটু এখনও খোলা আছে। তো আপনারা যারা কলম্বোতে ঘুরতে আসবেন অবশ্যই আশা করি এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন। কলম্বো খুবই সুন্দর এবং ঝকঝকে একটা সিটি ভাইব পাবেন, কিন্তু এখানে মাঝে মধ্যে একটু ট্রাফিক থাকে। আজকে সকাল থেকে আমরা মিরিসা থেকে আসার সময় অনেক বৃষ্টি পাইছি, কলম্বো এসে সন্ধ্যার দিকে বৃষ্টি পাইছি, যার কারণে ওয়েদারটা একটু কুল আছে। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। ব্লগটি আর বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট লাস্ট একটা জিনিসই শেয়ার করতে চাই। আমরা আসলে এখন পর্যন্ত শ্রীলঙ্কাতে যাই ঘুরতেছি, আমরা প্রত্যেকটা প্লেস আসলে সময় স্বল্পতার কারণে খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। জাস্ট চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্লেসকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন, সময় নিয়ে এসে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এক্সপ্লোর করবেন, এই আশা ব্যক্ত করতেছি আমি। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে কলম্বোর নতুন কিছু দর্শনীয় স্থানে আগামীকাল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।